আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আর করোনা সংক্রমণের যে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, প্রতিদিন ডে বাই ডে সংক্রমণ এবং মৃত্যু দুটোই বাড়ছে। আশা করছি এই পরিস্থিতি মোকাবেলায় তোমরা সবাই সচেতন আছো। তোমরা সবাই যখন বাইরে বের হচ্ছ স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছো এবং আশা করি তোমরা কোনো ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া ঘরে অবস্থান করবে। আজ আমরা অর্থনীতি প্রথম পত্রের যে অধ্যায়টির উপর ক্লাস পরিচালনা করব সেটি হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা বলতে আমরা কি বুঝি, স্থিতিস্থাপকতা কত প্রকার এবং প্রত্যেক প্রকার সম্বন্ধে আমরা কিছুটা ধারণা অর্জন করব। স্থিতিস্থাপকতা বিষয়টি সম্পর্কে ধারণা অর্জনের পূর্বে আমাদেরকে জানতে হবে অপেক্ষক। অপেক্ষক কি? সাধারণত একটি অপেক্ষকে স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতাকে প্রকাশ করা হয়। স্থিতিস্থাপকতা বলতে সাধারণত অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তন সাপেক্ষে অধীন চলকের সাড়া দেওয়ার হারকে বোঝায়। স্বাধীন চলকের পরিবর্তন এবং তার ফলে অধীন চলক কতটুকু পরিবর্তিত হবে, সাড়া দেওয়ার হার, মাত্রা ইত্যাদিকে স্থিতিস্থাপকতা বলা হয়। আমরা যদি গণিতের ভাষায় এই স্থিতিস্থাপকতাকে ব্যাখ্যা করতে চাই, আমরা জানি যে কোনো অপেক্ষকে স্বাধীন এবং অধীন দুইটাই চলক থাকে। স্বাধীন চলকগুলোর মধ্যে অন্যান্য চলকগুলো স্থির থেকে যদি একটি চলক পরিবর্তিত হয় এবং এই পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হবে, স্বাধীন চলকের কোনো একটা স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হবে, এই পরিবর্তনের অনুপাতকে, মাত্রাকে আমরা বা হারকে যেটি বলি স্থিতিস্থাপকতা বলা হয়। তো অর্থনীতি ক্লাস হিসেবে আমরা এখন চলে আসব অর্থনীতির ভাষায় স্থিতিস্থাপকতা কি বা স্থিতিস্থাপকতা বলতে আমরা কি বুঝি। দামের পরিবর্তন দ্বারা যে দ্রুত বা ধীর গতিতে চাহিদার পরিবর্তন হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলা হয়। অর্থনীতির ভাষায় মূলত স্থিতিস্থাপকতা বলতে আমরা চাহিদার স্থিতিস্থাপকতাকেই ধরে থাকি। তো দামের পরিবর্তন, দাম হচ্ছে এখানে স্বাধীন চলক, দামের পরিবর্তন দ্বারা যে দ্রুত বা ধীর গতিতে, আমরা বলেছিলাম যে অধীন চলকের সাড়া দেওয়ার হার বা মাত্রা যে দ্রুত বা ধীর গতি পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনটি কি দ্রুত হচ্ছে না ধীর গতিতে হচ্ছে, সেই দ্রুত বা ধীর গতিতে চাহিদার কি পরিবর্তন হচ্ছে তাকেই চাহিদার স্থিতিস্থাপকতা বলা হয়। তো অধ্যাপক মার্শালের এই সংজ্ঞা থেকে আমরা স্থিতিস্থাপকতার সুন্দর একটি ব্যাখ্যা পেয়েছি। তারপর আমরা চলে আসি স্থিতিস্থাপকতার প্রকারভেদ। চাহিদার দাম স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতার তিন ভাবে ব্যাখ্যা করা যায়। চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তো এই দামের প্রেক্ষিতে চাহিদার পরিমাণে কি পরিবর্তন হলো, আয়ের প্রেক্ষিতে চাহিদার পরিমাণের কি পরিবর্তন হলো এবং দুটি সম্পর্কিত দ্রব্যের একটি দামের পরিবর্তনে আরেকটি চাহিদার কতটুকু পরিবর্তন হলো, এগুলো আমরা দামের স্থিতিস্থাপকতা, আয়ের স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতায় জানব। আমরা যদি চাহিদার দাম স্থিতিস্থাপকতা সম্পর্কে সম্পূর্ণভাবে ধারণা অর্জন করি যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলতে আমরা কি বুঝি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের দরুন উক্ত দ্রব্যের চাহিদার পরিমাণ পরিবর্তনের মাত্রাকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা স্থিতিস্থাপকতার সংজ্ঞায় যেটি বলেছিলাম যে স্বাধীন চলকগুলোর মধ্যে অন্যান্য সকল চলক অপরিবর্তিত থেকে একটি নির্দিষ্ট চলকের পরিবর্তনে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়। অর্থাৎ এখানে আমরা দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞায় দেখতে পাচ্ছি যে অন্যান্য অবস্থা, অর্থাৎ চাহিদা কিন্তু অনেকগুলো নির্ধারক দ্বারা প্রভাবিত।
এখানে দাম ছাড়াও ব্যক্তির অভ্যাস, রুচি, পছন্দ, আয় অনেক নির্ধারকই আছে যেটা চাহিদার পরিমাণকে নির্ধারণ করে। অন্যান্য সকল নির্ধারকগুলো অপরিবর্তিত থেকে শুধু দামের পরিবর্তনে চাহিদার যে পরিবর্তন হয় তার মাত্রাকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা। আমরা যদি আরেকটু বিস্তারিতভাবে চাহিদার স্থিতিস্থাপকতার সংজ্ঞা প্রদান করি, যে আরেকটু ভেঙে বা গুছিয়ে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের দরুন এর চাহিদার পরিমাণের যে শতাংশিক পরিবর্তন হয়, এই দুই অনুপাতকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা। অর্থাৎ দামের শতাংশিক পরিবর্তনে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় এর অনুপাতই হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। আমরা যদি সূত্রে দেখতে পাই দাম স্থিতিস্থাপকতাকে আমরা কিভাবে নির্ণয় করব, চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইকুয়াল দামের শতকরা পরিবর্তন বাই চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তন। এই দুয়ের অনুপাত এখানে দেখা যাচ্ছে। তে অনুপাতের মাধ্যমে আমরা নির্ণয় করব চাহিদার দাম স্থিতিস্থাপকতা। তা আমরা যদি একে অপেক্ষকের রূপ দেই, ইপি ইকুয়াল চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্রটি হচ্ছে ইপি ইকুয়াল মাইনাস ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউডি। এখানে ইপি বলতে যেটি বোঝায় চাহিদার দাম স্থিতিস্থাপকতা, ডেল কিউডি চাহিদার পরিবর্তনের পরিমাণ, ডেল পি দাম পরিবর্তনের পরিমাণ, পি হচ্ছে প্রাথমিক দাম এবং কিউডি হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ। তো এই যে সূত্র দেওয়া হয়েছে এই সূত্রের মাধ্যমে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা পরিমাণ নির্ণয় করতে পারবো। তো এই ছিল মোটামুটি চাহিদার দাম স্থিতিস্থাপকতা সম্পর্কে ধারণা। তো আমরা চলে আসি চাহিদার আয় স্থিতিস্থাপকতা। চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলতে আমরা কি বুঝি? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে ক্রেতা বা ভোক্তার আর্থিক আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে তার মাত্রাকে আয় স্থিতিস্থাপকতা বলা হয়। অর্থাৎ ভোক্তার আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনে ভোক্তার অন্যান্য অবস্থা, এখানে কিন্তু দাম আবার অপরিবর্তিত থাকবে। দাম, ভোক্তার রুচি, অভ্যাস, পছন্দ ইত্যাদি বিষয়গুলো অপরিবর্তিত থাকে। ইত্যাদি বিষয়গুলো অপরিবর্তিত থেকে শুধুমাত্র ভোক্তার আর্থিক আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে তার মাত্রাকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলা হয়। আমরা যদি সূত্রের মাধ্যমে দেখতে পাই যে চাহিদার আয় স্থিতিস্থাপকতা সমান চাহিদার আয়ের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন বাই চাহিদার আপেক্ষিক বা শতকরা পরিবর্তন। আয় এখানে স্বাধীন চলক এবং চাহিদা হচ্ছে অধীন চলক। তো অন্যান্য নির্ধারকগুলো অপরিবর্তিত থেকে শুধু আয়ের পরিবর্তনে চাহিদার যে পরিবর্তন হয়, শতকরা পরিবর্তন হয় তার মাত্রাকে বলা হয় চাহিদার আয় স্থিতিস্থাপকতা। আমরা আয় স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্রটিকে যদি এভাবে দেখি, মাইনাস ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউডি। এখানে ই ওয়াই হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা, কিউডি চাহিদা পরিবর্তনের পরিমাণ, ডেল ওয়াই আয় পরিবর্তনের পরিমাণ, ওয়াই হচ্ছে প্রাথমিক আয় এবং কিউডি প্রাথমিক চাহিদার পরিমাণ। তো এই সূত্রের মাধ্যমে আমরা সংখ্যাসূচক মান বসিয়েও চাহিদার আয় স্থিতিস্থাপকতার পরিমাণ নির্ণয় করতে পারি। তারপর আমরা চলে আসি চাহিদার আয় স্থিতিস্থাপকতার মান দিয়ে, এই যে আমরা সূত্র অ্যাপ্লাই করে যে মানটা নির্ণয় করব, এই মানের মাধ্যমে কিন্তু আমরা দ্রব্যের প্রকৃতি সম্পর্কে ধারণা অর্জন করতে পারবো যে এই দ্রব্যটি কি স্বাভাবিক নাকি নিকৃষ্ট দ্রব্য বা গিফেন দ্রব্য। দ্রব্যের প্রকৃতি সম্পর্কে আমরা আয় স্থিতিস্থাপকতা মান সম্পর্কে মান দিয়ে দ্রব্যের প্রকৃতি সম্পর্কে ধারণা অর্জন করতে পারবো। দ্রব্যের প্রকৃতি নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যখন ইওয়াই ইকুয়াল 1 অর্থাৎ আয় স্থিতিস্থাপকতার মান 1 বা ধনাত্মক, ঋণাত্মক না, শূন্যের চেয়ে বেশি,
তখন দ্রব্যটি সাধারণ বা স্বাভাবিক দ্রব্য। এবং নিকৃষ্ট বা গিফেন দ্রব্যের ক্ষেত্রে দেখা যায় যদি ইউ এর মান লেস দেন 0 অর্থাৎ শূন্যের চেয়ে কম বা ঋণাত্মক হয় তখন দ্রব্যটি নিকৃষ্ট বা গিফেন দ্রব্য। আমরা যদি স্বাভাবিকভাবে দেখতে পাই যে আমরা যে সকল দ্রব্য ভোগ করি, আমাদের ধরো মোটা চাল, আমাদের যখন আমি যদি মোটা চাল ভোগ করি, আমাদের যখন আয় বাড়বে বা আমার যদি আয় বাড়ে, আমি তখন কি করব? মোটা চাল ব্যবহারের পরিমাণ কমিয়ে দিব। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আয় বাড়ার ফলে আমার দ্রব্যভোগের পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ এখানে ইউআই ইজ লেস দেন 0, অর্থাৎ এই দ্রব্যটি হচ্ছে নিকৃষ্ট বা গিফেন দ্রব্য। এবং স্বাভাবিক যে দ্রব্যগুলো আমরা ইউজ করব, এটি সাধারণত আমাদের আয় বাড়লে আমাদের ভোগের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ ইউআর মান এখানে ধনাত্মক হয়। সাধারণ যে কোনো দ্রব্যের ক্ষেত্রে আমাদের আয় বাড়লে ভোগের পরিমাণ আমাদের বেড়ে যায়। কাজেই ইউআর মান থেকে আমরা দ্রব্যের প্রকৃতি, অর্থাৎ দ্রব্যটি সাধারণ বা নিকৃষ্ট বা গিফেন দ্রব্যের প্রকৃতি কী সেটি আমরা ইউআর মান থেকে বা আয় স্থিতিস্থাপকতার মান থেকে নির্ণয় করতে পারি। তারপর আমরা চলে আসি আরআরই স্থিতিস্থাপকতা। আরআরই স্থিতিস্থাপকতা বলতে আমরা কি বুঝি? সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে এখানে যদি আমরা দুটি দ্রব্য বিবেচনা করি, তাহলে অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে কোনো একটা দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের দরুন সম্পর্কিত অন্য দ্রব্যের চাহিদার পরিমাণের যে আপেক্ষিক পরিবর্তন ঘটে তার মাত্রাকে চাহিদার আরআরই স্থিতিস্থাপকতা বলা হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে আমরা যদি দুটি দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে আমরা এর আগেও বলেছি যে চাহিদার অনেকগুলো নির্ধারক আছে, আয়, রুচি, অভ্যাস, পছন্দ ইত্যাদি অন্যান্য সব নির্ধারক অপরিবর্তিত বা স্থির থেকে আমি দুটি দ্রব্য নিয়ে যদি কাজ করি, একটি দ্রব্যের দামের পরিবর্তনে সম্পর্কিত অন্য দ্রব্যটির চাহিদার যে পরিবর্তন হয়, এই পরিবর্তনের চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন ঘটে তার মাত্রাকে চাহিদার আরআরই স্থিতিস্থাপকতা বলা হয়। আমরা সহজ ভাষায় বা বাস্তব উদাহরণ যদি দেই, ধরো চা চিনি বা চা কফি বা চিনি গুড়, আমি চায়ের দাম যদি বেড়ে যায়, চা পাতার দাম যদি বেড়ে যায়, তখন সম্পর্কিত অন্য দ্রব্য কফির চাহিদার পরিমাণে কি পরিবর্তন ঘটবে? চা পাতার দাম বেড়ে গেলে সাধারণত মানুষ চায়ের অল্টারনেট হিসেবে চায়ের ব্যবহারটা কমিয়ে দিবে বা চায়ের চাহিদা কমিয়ে দিয়ে কফির চাহিদা বাড়িয়ে দিবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে চা পাতার দামের পরিবর্তনে কফির চাহিদা পরিবর্তিত হচ্ছে, চা পাতার দাম বাড়াতে কফির চাহিদা বাড়ছে। অর্থাৎ একটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনে সম্পর্কিত অন্য দ্রব্যের চাহিদার আপেক্ষিক পরিবর্তন ঘটছে। তো যেই পরিবর্তন ঘটছে তার মাত্রাকে চাহিদা আরআরই স্থিতিস্থাপকতা বলা হয়। তো আমরা যদি সূত্রে চলে আসি, চাহিদার আরআরই স্থিতিস্থাপকতা সমান দামের ওয়াই দ্রব্যের দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন বাই এক্স দ্রব্যের চাহিদার আপেক্ষিক বা শতকরা পরিবর্তন। আমরা সংজ্ঞায় যেটি বলেছিলাম যে একটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনে আরেকটি দ্রব্যের চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয়। আমরা দাম স্থিতিস্থাপকতায় পড়েছিলাম যে একটি দ্রব্যের দামের পরিবর্তনে সেই দ্রব্যটির চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয়। আর আরআরই স্থিতিস্থাপকতা বলতে বুঝি আমরা যে একটি নির্দিষ্ট দ্রব্যের দামের প্রেক্ষিতে তার সম্পর্কিত পরিবর্তক বা পরিপূরক দ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয়, আপেক্ষিক পরিবর্তন হয়, তার অনুপাতকে আমরা বলে থাকি চাহিদার আরআরই স্থিতিস্থাপকতা। আমরা যদি সূত্রের মাধ্যমে আরআরই স্থিতিস্থাপকতার পরিমাণ নির্ণয় করতে চাই, ইসি ইকুয়াল মাইনাস ডেল কিউ এক্স বাই ডেল পি ওয়াই ইন্টু পি ওয়াই বাই কিউ এক্স, অর্থাৎ পি ওয়াই দ্রব্যের প্রাইসে পরিবর্তনে, ডেল বলতে আমরা পরিবর্তনের হারকে বুঝে থাকি, পরিবর্তন
কে বুঝে থাকি। ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন এখানে এক্স দ্রব্যের ডেল কিউ এক্স দ্রব্যের যে চাহিদার পরিবর্তন হচ্ছে। তো ইসি দিয়ে আমরা যেটি বুঝবো চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, ডেল কিউ এক্স ইকুয়াল এক্স দ্রব্যের চাহিদা পরিবর্তনের পরিমাণ, ডেল পি ওয়াই ইকুয়াল ওয়াই দ্রব্যের দাম পরিবর্তনের পরিমাণ। পি ওয়াই দিয়ে এখানে বোঝাচ্ছে ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম এবং কিউ এক্স ইকুয়াল এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদার পরিমাণ। অর্থাৎ আড়াআড়ি স্থিতিস্থাপকতায় আমরা একটি দ্রব্যের দামের পরিবর্তনে তার সম্পর্কিত দ্রব্যের চাহিদার পরিবর্তনের হার দ্বারা আড়াআড়ি স্থিতিস্থাপকতার পরিমাণ নির্ণয় করে থাকব। তাহলে আমরা এভাবে যদি আড়াআড়ি স্থিতিস্থাপকতার পরিমাণ বের করতে পারি যে এটির মান কি ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য বা 1, সেই মান থেকে আমরা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে পারবো যে দ্রব্যটি কেমন, কি দ্রব্য। আমরা দ্রব্যের প্রকৃতি নির্ণয়ে চলে আসি। পরিবর্তক দ্রব্য, ইসি ইজ গ্রেটার দেন 0 হলে বা ধনাত্মক হলে সম্পর্কিত দ্রব্য দুটি পরিবর্তক দ্রব্য। আমি তখন ব্যাখ্যায় বলেছিলাম যে চা ও কফির কথা। অর্থাৎ চা ও কফির ক্ষেত্রে দেখা যায় চায়ের দাম বাড়লে কফির চাহিদা বেড়ে যায়। অর্থাৎ এখানে ইসি এর মান ইজ গ্রেটার দেন 0, ধনাত্মক বা পজিটিভ। এই ধরনের দ্রব্যগুলো পরস্পর পরিবর্তক দ্রব্য, অর্থাৎ একটির পরিবর্তে আরেকটি ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা ইসি এর মান থেকে দ্রব্যের প্রকৃতি বুঝতে পারবো যে যদি ইসি এর মান গ্রেটার দেন 0 হয় তাহলে দ্রব্যটি পরিবর্তক দ্রব্য। তারপর চলে আসি পরিপূরক দ্রব্য। ইসি এর মান যদি লেস দেন 0 হয় অর্থাৎ ঋণাত্মক, 0-এর চেয়ে কম, তাহলে সম্পর্কিত দ্রব্য দুটি পরিপূরক দ্রব্য। আমরা যদি বাস্তব উদাহরণ চা ও চিনি দিয়ে উদাহরণ দেই যে একটির পরিপূরক বলতে আমরা বুঝি যে একটিকে ছাড়া আরেকটি ইউজলেস বা ব্যবহার করা যায় না। পরিবর্তক যেমন বোঝায় যে একটির পরিবর্তে আরেকটি ব্যবহার করা, আর পরিপূরক হচ্ছে একটি ছাড়া আরেকটি ব্যবহার করা যায় না। তো সম্পর্কিত দ্রব্য দুটি পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে দেখা যায় আমরা যদি কলম ও কালি ধরে থাকি, চা ও চিনির উদাহরণটা আমরা দিব না এই কারণে যে এখন আমরা অনেকেই কিন্তু চিনি ছাড়া চা গ্রহণ করে থাকি। তো কলম ও কালির উদাহরণটি যদি দেই এটি পারফেক্ট হবে, কারণ কালি ছাড়া কিন্তু কলমের যে বডিটা তার কোনো ভ্যালু নেই বা ইউজলেস। অর্থাৎ এখানে কালি ছাড়া কলম বা শুধু কালি কিন্তু ফেলে রাখলে আমি লিখতে পারবো না যদি আমি কলমের বডি যেটা সেটা আমি না ইউজ করতে পারি, সেটি না পাই। তো দেখা যাচ্ছে যে এখানে একটি দ্রব্য আরেকটি দ্রব্যের পরিপূরক, মানে একটি ছাড়া আরেকটি ব্যবহার করা যাচ্ছে না। এক্ষেত্রে ইসি এর মান লেস দেন 0 অর্থাৎ ঋণাত্মক হবে। অর্থাৎ ইসি বা আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান যদি ঋণাত্মক হয় তখন আমরা বুঝে নিব যে দ্রব্য দুটি পরিপূরক, অর্থাৎ একটি দ্রব্য ছাড়া আরেকটি দ্রব্য ব্যবহার করা যায় না বা ব্যবহার অনুপযোগী। আবার পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে ইসির মান ঋণাত্মক হয়ে থাকে। তারপরে আমরা চলে আসি সম্পর্কহীন দ্রব্য। ইসি এর মান যখন 0 হবে অর্থাৎ একটির পরিবর্তন দ্বারা অন্যটি প্রভাবিত না, তখন দ্রব্য দুটি হচ্ছে সম্পর্কহীন দ্রব্য। এক্ষেত্রে বলা যায় যে সম্পর্কহীন দ্রব্যের ক্ষেত্রে যদি আমরা বলি যে ধরে নিলাম আমাদের একদম নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটি ছাড়া আমরা একদমই চলতে পারি না, যেমন লবণ প্রত্যেকটা খাবারের টেস্ট বৃদ্ধিতে সহায়ক হিসেবে ব্যবহার করা হয়। এখন লবণের দামের পরিবর্তনে কিন্তু পাজেরো বা টয়োটা গাড়ির চাহিদার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে দ্রব্য দুটি একদমই সম্পর্কহীন, একটির সাথে আরেকটির কোনো সম্পর্ক বা লিঙ্ক নেই। এক্ষেত্রে দেখা যায় যে স্থিতিস্থাপকতার মান 0, অর্থাৎ আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান যখন 0 হবে তখন আমরা বুঝে নিব যে দ্রব্য দুটি সম্পর্কহীন দ্রব্য। তো এভাবে আমরা আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান থেকে খুব সহজেই দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে পারি যে স্থিতিস্থাপকতার মান যদি গ্রেটার দেন 0 হয় বা ধনাত্মক হয় সেক্ষেত্রে দ্রব্য দুটি পরিবর্তক দ্রব্য, আবার যদি লেস দেন 0 হয় বা ঋণাত্মক হয় সেক্ষেত্রে দ্রব্য দুটি পরিপূরক দ্রব্য, এবং ইকুয়াল 0 বা 0-এর সমান হয় সেক্ষেত্রে
দ্রব্য দুটি সম্পর্কহীন দ্রব্য। তো আজকে আমরা স্থিতিস্থাপকতা মোটামুটি প্রকারভেদগুলো সম্পর্কে ধারণা অর্জন করলাম। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।